আপনার কাছে একটা জিনিস আমি জানতে চাই, যে জিনিসটা মেইনলি হচ্ছে এইচএসসি 25 স্টুডেন্টরা অনেক বেশি ফেস করে। আপনি যখন এক্সাম দিয়েছিলেন পরীক্ষার আগে, তো আমরা তো আর ভাবি না যে পরীক্ষার আগে আমাদের হচ্ছে এক্সাম হবে না। ওই টাইমে আপনি লাস্ট 2 মাসে বা 3 মাসে আপনি কিভাবে পড়াশোনা করেছেন? তো আমার প্ল্যান ছিল হচ্ছে বিগত সালে যে কোয়েশ্চেনগুলো ছিল, যেমন আমার লাস্ট 3 মাসে যেহেতু আমার পুরো টপিক কমপ্লিট করা সম্ভব না, তাই আমি কি করেছিলাম যে বিগত যে 3 বছর যে কোয়েশ্চেনগুলো, এগুলো আমি ঘাটাঘাটি করলাম যে কী টপিক থেকে আসছে এবং কী টপিক থেকে সব থেকে বেশি আসতেছে বিগত সালগুলোতে। মানে হচ্ছে ওই বোর্ডের যত কোয়েশ্চেনগুলো ছিল, রাইট, অন্যান্যগুলো না, টেস্ট পেপারে যে বিভিন্ন কলেজে থাকে যে ওইগুলো না, শুধু হচ্ছে ইয়াগুলো বোর্ডের কোয়েশ্চেনগুলো দেখলাম। আরেকটা জিনিস কিন্তু যে বোর্ডের প্রশ্নগুলো যখন দেখি আর হচ্ছে কলেজের প্রশ্নগুলো দেখি, দুইটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স থাকে। সেটা হচ্ছে কলেজের প্রশ্নগুলো অনেক বেশি হার্ড হয়, প্লাস ওরা অনেক বেশি স্ট্যান্ডার্ড করারও ট্রাই করে, বাট কম্পারেটিভলি ওইটা কিন্তু আরো সিম্পল থাকে এইচএসসি গুলা। মানে ওইটা কি যদি হচ্ছে কি ওই স্কুল কলেজের যে কোশ্চেনগুলো ওইগুলো যদি কেউ প্র্যাকটিস করে এবং যদি পারে, তার মানে নলেজ অনেক বেড়ে যাবে। নলেজ বাড়বে বলতে, কেউ যদি ওইগুলো প্র্যাকটিস করে তাহলে তো তার বোঝা যায় যে সে আসলেই ওইটার জন্য উপযুক্ত, বোর্ডে তার আর কোনো ঝামেলা হবে না, কেউ ওই প্রশ্নগুলো উত্তর দিতে পারে, এগুলো ধারণা পাওয়া যায়। কিন্তু কেউ যদি অনেক তাড়াতাড়ি প্রিপারেশন নিতে চায়, কারণ ম্যাক্সিমামই একদম শেষ সময় গিয়ে প্রস্তুতি নিতে চায়, তখন আর কি এই বোর্ডের কোয়েশ্চেনগুলো যদি দেখে এবং দেখে যদি ওই সেগমেন্টগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে, তাহলে বলা যায় যে সে মোটামুটি 60 to 70 কভার করতে পারবে। 60 to 70, দ্যাটস not A+, because for that part it will be really gonna hard. Okay, so মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে তাকে অবশ্যই কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। এটা করলে মোটামুটি হচ্ছে 70% আপ হয়ে যায়। আপ হয়ে যায়। এর সাথে কি আর কোনো কিছু কি আপনি কি ট্রাই করছিলেন? না, যেহেতু 2-3 মাস ছিল আমার, পরবর্তীতে এই করোনার সম্পর্কে আরো হয়েছে, তখন আস্তে আস্তে মোটিভেশন কমতে থাকছে। ওইটা তো পরের বিষয়, আমরা তো এক্সাম আর দেই নাই। সো মানে এক্সাম দেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত আমরা যতক্ষণ পর্যন্ত ভাবছিলাম যে আমার এই ডেটে এক্সামটা হবে, আর কোনো স্ট্র্যাটেজি ফলো করতেন? কত ঘন্টার মতো পড়তেন আপনি? না, আমি আর কি বেশি প্রেশার নিতাম না। আমি দেখতাম যে যত বেশি চিন্তা করতাম বা যত বেশি প্রেশার নিতাম, এটা আমার জন্য আরো খারাপ হতো আর কি, বেশি টেনশন হতো, কোনো কিছু হইতো না আর কি। সো আমি মাথাটা ঠান্ডা রেখে যতটুকু পারা যায় আমি অতটুকু কমপ্লিট করার চেষ্টা করতে পারি। যেমন আজকে আমি ধরো 2টা গদ্য পড়ার টার্গেট নিয়েছি, সো ওইটা আমি কতটুকু পারছি এটা আমি ট্রাই করি। মানে প্রত্যেক দিনের একটা রুটিন থাকাটা বেটার। এই জিনিসটা আমিও ফেস করছি, কারণ হচ্ছে যখন আমার কোনো রুটিন থাকে না তখন কিন্তু আমি আসলে বুঝতে পারি না যে আমি কতটুকু পড়তেছি, তখন টেনশন অনেক বেড়ে যায়। টেনশন বেড়ে যায়, আর তার সাথে যদি স্যাটিসফ্যাকশনটা থাকে না, এবং তার সাথে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে আমার লেভেলটা কোথায় আছে আমি সেটা বুঝতে পারি না। তার কারণে সব কিছু মনে হচ্ছে অনেক কঠিন, কিন্তু যখন আমার সব কিছু একটা প্ল্যানের মধ্যে থাকে তখন কিন্তু আমি কতটুকু অবস্থায় আমি আছি আমি কিন্তু বুঝতে পারি। তখন ওই লেভেলটাও ক্রস করতে পারি, তখন আমার ভিতরেও একটা কাজ করে যে না, হ্যাঁ আমি তো এতটুকু পড়ার কথা ছিল, আমি এবং অতটুকু আমি পড়ছি। 1-1.5 সপ্তাহ পর দেখা যায় যে আমার অর্ধেকের মতো প্রায় রিভিশন দেওয়া শেষ, বা 1-2 মাস গেলে তখন বোঝা যায় যে হ্যাঁ আমি আসলে এখন পরীক্ষা দেওয়ার মতো একটা সিচুয়েশন আমার হয়ে গেছে এবং আমি পারবো। এইটাই। ওকে, সো এতটুকুই। আমাদের আরিফ স্যার তোমাদের হয়তো ইন ফিউচারে হচ্ছে ইংলিশ ক্লাস নিবে, কিন্তু তারপরেও সে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, সো তার কাছ থেকে যেই 3টা জিনিস আমরা জানলাম সেটা হচ্ছে অবশ্যই একটা হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার্সের যত কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সব ডান করে ফেলবা। তার সাথে সাথে অবশ্যই একটা রুটিন থাকতে হবে, সেই রুটিন ওয়াইজ তোমরা যদি পড়াশোনা করো তাহলে মোটামুটি একটা তোমার হচ্ছে আইডিয়া থাকবে যে তোমার আসলে অবস্থানটা কোথায়। আর আপাতত এই 2টা যদি বিষয় তোমরা ভালোভাবে খেয়াল করো তাহলে তোমাদের যেই এক্সামটা হবে সেখানে আশা করি অনেক ভালো একটা আউটপুট তোমরা দিতে পারবে। তো এতটুকুই ছিল, এই 2টা টিপস ফলো করো, তোমাদের আর কোনো সমস্যা আশা করি হবে না। টাটা।